আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কল কোব্বাচ্চার। আজকে আমি ভয়েস সম্পর্কে আবারও আলোচনা করব। ইতিমধ্যে ভয়েস সম্পর্কিত একটি ভিডিও আপলোড করেছি, হয়তো তোমরা তা দেখে ফেলেছো। এখন আমি ভয়েস সম্পর্কে দ্বিতীয় আরেকটি ভিডিও করতে যাচ্ছি। তবে এই দ্বিতীয় ভিডিওতে ভয়েসের যে ব্যতিক্রম নিয়মগুলো এগুলো নিয়ে আলোচনা করব না, আমি এটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব তৃতীয় ভিডিওতে। আমি দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব ভয়েস সম্পর্কিত অতীব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো একটা স্টুডেন্ট না জানলেই হয় না, চলে না, এবং সে দৈনন্দিন জীবনে ভয়েস ঘটিত বাক্যগুলো ব্যবহার করতে পারবে না। সেই নিয়মগুলো নিয়ে আজকের এই দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব। সেটা হলো, যখন আমরা অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে প্যাসিভ ভয়েসে পরিণত করি তখন সেই বাক্যটার অর্থ কেমন হয়, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, ইংরেজি বাক্য দেখে কিভাবে আমি বুঝবো এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমত, একটি বাক্যকে প্যাসিভ ভয়েস করার পর বাক্যটির অর্থ কেমন হয়। যেমন সহজ বাক্য নিলাম, আই ইট রাইস। এই বাক্যকে প্যাসিভ ভয়েস করলে দাঁড়ায়, রাইস ইজ ইটেন বাই মি। এই বাক্যটার অর্থ আমরা জানি। এই বাক্যটার অর্থ কি? আমি ভাত খাই। এই বাক্যটার অর্থ কি? এই বাক্যটার অর্থ আমার দ্বারা ভাত খাওয়া হয়। তাহলে প্যাসিভ ভয়েসের অর্থটা জানা কেন প্রয়োজন? তখন প্যাসিভ ভয়েসের অর্থ যদি তুমি জানো, তাহলে আমরা দৈনন্দিন জীবনে যে প্যাসিভ ভয়েস ব্যবহার করি, বাংলায় প্যাসিভ ভয়েস ব্যবহার করি, সেই বাক্যগুলো তুমি ইংরেজি করতে পারবে। যেমন দৈনন্দিন জীবনে এই বাক্যগুলো আমরা ব্যবহার করি, মূলত এই বাক্যগুলো প্যাসিভ ভয়েস। যেমন, গতকাল বাজার থেকে একটি বড় মাছ কেনা হয়েছিল, এটা একটা প্যাসিভ ভয়েস। এই বাক্যকে যদি ট্রান্সলেশন করতে বলি তাহলে তোমাকে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী ট্রান্সলেশন করতে হবে। ঠিক তেমনিভাবে এই গরুটাকে আগামীকাল বিক্রি করা হবে, সাপটাকে এই লাঠি দিয়ে মারা হবে, এগুলো প্যাসিভ ভয়েস। এই জন্যে একটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার পর অর্থ কেমন হয় এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে প্যাসিভ ভয়েসকে তুমি দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবে এবং প্যাসিভ ভয়েসের বাক্যকে ইংরেজিতে সহজেই ট্রান্সলেট করতে পারবে। তুমি বুঝতে পারবে যে এই বাক্যকে প্যাসিভ ভয়েস নিয়ম, প্যাসিভ ভয়েসের গঠন অনুযায়ী ট্রান্সলেশন করতে হবে। এই জন্য প্যাসিভ ভয়েসের অর্থ জানাটা খুব জরুরি। তাহলে আমি আবারও বলি, আই ইট রাইস, এই বাক্যটার অর্থ আমি ভাত খাই। এই বাক্যটা প্যাসিভ করলে দাঁড়ায়, রাইস ইজ ইটেন বাই মি। এই বাক্যটার অর্থ কি? আমার দ্বারা ভাত খাওয়া হয়। এখন তোমাদের মধ্যে কেউ যদি প্রশ্ন করে থাকো, প্রশ্ন তোমাদের মনে জেগে থাকে যে আই ইট রাইসের প্যাসিভ ভয়েস যে রাইস ইজ ইটেন বাই মি, এটা তো আমি বুঝি না, তাহলে তুমি আমার আগের ভিডিওটা দেখো, ভয়েস চেঞ্জ করার নিয়ম ওখানে আছে। ঠিক তেমনিভাবে পরের বাক্যটি লক্ষ্য করো, হি কিল্ড আ স্নেক। সে একটি সাপ মারলো বা একটি সাপ হত্যা করলো। এর প্যাসিভ ভয়েস হলো, আ স্নেক ওয়াজ কিল্ড বাই হিম। এই বাক্যটার অর্থ তো আমি বলে ফেলেছি। এই বাক্যটার অর্থ কি? তার দ্বারা একটি সাপ নিহত হলো। এখন প্রশ্ন হলো যে বাক্যটি প্যাসিভ হলে অর্থটি কেমন হয়, আশা করি বুঝতে পেরেছো। এখন ইংরেজি বাক্য দেখে তুমি প্যাসিভ চিনতে পারো কি না, এটা হলো একটা বিষয়। অনেক ছাত্রছাত্রীকে আমি জিজ্ঞেস করেছি, তারা বলেছে, স্যার প্যাসিভ ভয়েস আর অ্যাক্টিভ ভয়েস তো চেনার প্রয়োজন নেই। যে বাক্যটাকে অ্যাক্টিভ করতে বলবে বুঝবো যে ওটা প্যাসিভে আছে, এই জন্য অ্যাক্টিভ করতে বলতেছে। যেটাকে অ্যাক্টিভ করতে বলবে বুঝবো যে ওটা প্যাসিভে আছে, এই জন্য অ্যাক্টিভ করতে বলতেছে। আমার দেখে তো চেনার প্রয়োজন নেই। আসলে এই কথাটি ঠিক নয়। এই ধ্যান ধারণা যে ছাত্রছাত্রীর মধ্যে আছে, তারা শুধু ভয়েসটা চেঞ্জ করতে পারবে, কিন্তু দৈনন্দিন জীবনে ভয়েস গঠিত বাক্যগুলোকে ব্যবহার করতে পারবে না।
আবার অনেক ছাত্রছাত্রী বলে, স্যার আমি বাই দেখে প্যাসিভ ভয়েস ধরে ফেলি। যখন দেখি বাই আছে, বাইয়ের পরে মি, বাইয়ের পরে হিম, বাইয়ের পরে দেম, তখন আমি বুঝি যে এটা প্যাসিভ ভয়েস। আসলে সে একটা ভুল ধারণা নিয়ে আছে। কেননা হাজার হাজার প্যাসিভ ভয়েসের বাক্য আছে যে বাক্যে বায়ও নাই, বায়ের পরে কোনো অবজেক্টও নাই, সেগুলো তো প্যাসিভ ভয়েস। যেমন এই বাক্যগুলোই যদি আমি এভাবে ব্যবহার করি, এ স্নেক ওয়াজ কিল, মনে করো এই বাক্যকে প্যাসিভ করতে বলিনি, তুমি কোনো একটা বইয়ে এই বাক্যটা পেয়েছো, এ স্নেক ওয়াজ কিল, এটা তো প্যাসিভ ভয়েস। এই বাক্যে তো কোনো বাই নাই, বাইয়ের পরে কার দ্বারা সাপটা নিহত হলো তাও নাই, কিন্তু বাক্যটা তো প্যাসিভ ভয়েস। ঠিক তেমনিভাবে মনে করো তুমি কোনো বইয়ে পেলে এরকম বাক্য পেলে যে রাইস ইজ ইটেন এভরি ডে, রাইস ইজ ইটেন এভরি ডে। এখানে খেয়াল করে দেখো এই বাক্যে তো কোনো বাই নেই, বাইয়ের পরে মি, বাইয়ের পরে হিম, বাইয়ের পরে দেম, এগুলো নেই, তারপরে বাক্যটা প্যাসিভ ভয়েস। তাহলে বাই দিয়ে প্যাসিভ ভয়েস চেনাটা একটা খারাপ উপায়। এই উপায়কে তোমরা পরিহার করবে, কেননা অনেক হাজার হাজার বাক্য আছে যে বাক্যে বাই নেই, বাইয়ের পরে কোনো অবজেক্টও নেই, তারপরেও প্যাসিভ ভয়েস। আবার আমি হাজার হাজার বাক্য তোমাদের দেখাতে পারি যে বাক্যে বাই আছে, বাইয়ের পরে আবার মি, হিম, দেম এগুলো আছে, কিন্তু বাক্যটা অ্যাক্টিভ ভয়েস। যেমন এই বাক্যটা দেখো, আ ফিশ বট বাই মি, বট বাই মি ইজ বিগ। না, পাস্ট টেন্স একটু ব্যবহার করি তাহলে ভালো লাগবে আমার। আ ফিশ বট বাই মি ওয়াজ বিগ। অর্থাৎ আমার দ্বারা কেনা মাছটি ছিল বড়। এই যে বাক্যটা, এই বাক্যটা তো প্যাসিভ ভয়েস না। এই বাক্যে দেখো বাই আছে, বাইয়ের পরে অবজেক্ট আছে, তাও তো এই বাক্য অ্যাক্টিভ ভয়েস। তাহলে বাই এবং বাইয়ের পরে অবজেক্ট দেখে তোমরা যে ভয়েসটা নির্ধারণ করো এটা ঠিক না। বাই নাই, বাইয়ের পরে অবজেক্টও নাই, তাও প্যাসিভ ভয়েস, এটাও প্যাসিভ ভয়েস। কিন্তু এটা বাইয়ের পরে বাই আছে, বাইয়ের পরে অবজেক্টও আছে, তারপরেও বাক্যটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে তুমি কিভাবে অ্যাক্টিভ আর প্যাসিভ চিনবে? দেখো অ্যাক্টিভ প্যাসিভ বোঝার জন্য সহজ একটি সূত্র রয়েছে। এই সূত্র প্রয়োগ করে তুমি অ্যাক্টিভ প্যাসিভ নির্ধারণ করবে। আশা করি যে প্রায় সব বাক্যেই তোমার নির্ধারণটা ঠিক হবে। সেটা হলো, মনে রাখবে যে বি ভার্ব এর পরের মূল ভার্ব যদি পাস্ট পার্টিসিপলে থাকে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল থাকে, পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে বুঝবে যে বাক্যটা প্যাসিভ ভয়েস। কোনো বাক্যে বি ভার্ব আছে, তারপরে হয়তো মূল ভার্ব আইএনজি যুক্ত, বা বি নিজেই মূল ভার্ব, তারপরে আর কোনো ভার্বই নাই, তাও বাক্যটা অ্যাক্টিভ ভয়েস। আবার ভার্ব পাস্ট পার্টিসিপল কিন্তু তার আগে বি ভার্ব নাই, তাও অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ এই দুইটা একসাথে থাকতে হবে। কোনো বাক্যে বি ভার্ব এবং বি ভার্বের পরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপলে থাকতে হবে। এই দুইটা যখন একসাথে বাক্যের মধ্যে পাবে তখন বুঝবে যে এটা একটা প্যাসিভ ভয়েস। এখন বি ভার্ব কি কি? বি ভার্ব হলো প্রেজেন্ট ফর্ম এম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ আর, পাস্ট পার্টিসিপল বিন, বিইআইএনজি বিং, এটাও একটা বি ভার্ব। বি নিজেও একটা বি ভার্ব। টু বি এটাও একটা বি ভার্ব। অর্থাৎ এই কয়েকটাই হলো বি ভার্ব। কি কি? বি, এম ইজ আর, ওয়াজ আর, বিন, বিং, বিআইএনজি বিং, টু বি, এই কয়েকটা হলো বি ভার্ব। এর পরের ভার্ব যখন দেখবে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল, তখন তোমাকে অবশ্যই বুঝতে হবে এটা একটা প্যাসিভ ভয়েস। আর এই দুইটার একটা যদি না থাকে, অর্থাৎ বি ভার্ব আছে ঠিক, কিন্তু তারপরে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপলে নাই, তাহলে অ্যাক্টিভ ভয়েস। আবার মূল ভার্ব পাস্ট পার্টিসিপল আছে, তার আগে বি ভার্ব নাই, তাও অ্যাক্টিভ ভয়েস। তবে এক্ষেত্রে বলে রাখি, বির সমার্থক কিছু ভার্ব আধুনিক ইংরেজিতে ব্যবহৃত হয়,
যেমন গেট ভার্ব, অনেক সময় প্যাসিভ ভয়েস করতে বির পরিবর্তে গেট ব্যবহার করা যায়। তাহলে তুমি এটাও ধরে নিতে পারো গেট প্লাস মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, ওটাও প্যাসিভ ভয়েস। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। দেখো তুমি এই সূত্র অনুযায়ী দেখো, এই যে বি ভার্ব, তার পরের ভার্বটা পাস্ট পার্টিসিপল, অতএব এটা প্যাসিভ ভয়েস। এখানে বাই থাক বা না থাক কোনো যায় আসে না। এখানে দেখো ইজটা বি ভার্ব, তারপরের মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল, অতএব এটাও প্যাসিভ ভয়েস। কিন্তু এই বাক্যে দেখো এই ভার্বটা পাস্ট পার্টিসিপল, কিন্তু তার আগে বি ভার্ব নাই। বি ভার্ব একটা রয়েছে কিন্তু সেটা তো পরে, অতএব এই বাক্যটা প্যাসিভ ভয়েস নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন থেকে তোমরা কোন বাক্যটি অ্যাক্টিভ ভয়েস, কোন বাক্যটি প্যাসিভ ভয়েস তা আশা করি বুঝতে পারবে। এবার আমি তোমাদের বুঝাবো, যখন তুমি বুঝতে পারলা বাক্যটা প্যাসিভ ভয়েস, তখন তোমার প্রথমে বুঝতে হবে যে এটা কোন টেন্সের প্যাসিভ ভয়েস, কোন টেন্সের প্যাসিভ ভয়েস, এটা এখন বুঝাবো তোমাদের। দেখো আমি তিনটা বাক্য লিখি, যেমন রাইস ওয়াজ বিং ইটেন দেন, এটা একটা প্যাসিভ ভয়েস। আর একটা প্যাসিভ ভয়েস দেখো, যেমন রাইস ইজ ইটেন এভরিডে, এটাও একটা প্যাসিভ ভয়েস। আর একটা দেখো, রাইস মে বি ইটেন বাই, না সরি বাই তো ব্যবহার করবই না, রাইস মে বি ইটেন নাও। দেখো আমি তিনোটাই প্যাসিভ ভয়েস লিখেছি। এটা প্যাসিভ ভয়েস কেন দেখো, এইটুকু তুমি দেখো, এই যে বি ভার্ব, তারপরে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল, এই যে বি ভার্ব, তারপরে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল, এই যে দেখো বি ভার্ব, তারপরে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল। তাহলে বির পরে যেহেতু মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল, এই জন্য এটা প্যাসিভ ভয়েস। কোনো বাক্যেই বাই নাই, তারপরেও প্যাসিভ ভয়েস। কিন্তু কোনটা কোন টেন্সের প্যাসিভ ভয়েস এইটা দেখো, এটা নির্ধারণ করার সহজ একটা টেকনিক আছে। সেটা হলো কি, বি ভার্বটা যদি বিং হয়, অর্থাৎ বিং বিং, তাহলে তার আগের সাহায্যকারী ভার্বটা লক্ষ্য করবে। এইটা যেহেতু এখানে বিং আছে, তার আগে সাহায্যকারী ভার্বটা লক্ষ্য করবা। এটা তোমরা সচরাচর অ্যাক্টিভ ভয়েসে কোন টেন্সে ব্যবহার করো? এটা তো তোমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করো। তাহলে বলবা এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। অর্থাৎ এই বাক্যটা আসলে প্যাসিভ ভয়েস ঠিক, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি প্যাসিভ ভয়েসের বাক্যের মধ্যে বিং শব্দটা না থাকে, যেমন এইটা দেখো, এর আগে কিন্তু বিং শব্দটা নাই, শুধু ইজ আছে, তাহলে তুমি ভাববা এই সাহায্যকারী ভার্বকে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কোন টেন্সে ব্যবহার করো। এটা তো সচরাচর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি যার ব্যবহার করা হয়, তাহলে তুমি তার আগের টেন্সের নামটা বলবা। প্রেজেন্ট কন্টিনিউয়াসের আগের টেন্সটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে বলবা এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। অর্থাৎ এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। অর্থাৎ বিং থাকলে তার আগে যে সাহায্যকারী ভার্বটা তোমরা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করে থাকো, টেন্সে ব্যবহার করে থাকো, তুমি এই টেন্সটারই নাম বলবা। এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াসে ব্যবহার করো, তাহলে বলবা এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, অর্থাৎ বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন বিং নাই, তখন যে সাহায্যকারী ভার্বটা আছে এটা তুমি সচরাচর যে টেন্সে ব্যবহার করো তার আগের টেন্সের নামটা বলবা। এটা তো সচরাচর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি, তাহলে তার আগের টেন্সটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে বলবা এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, অর্থাৎ বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যখন আমি ছাত্রদের বলি এই বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তখন ছাত্ররা বলে স্যার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন তো এটা না। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বা ওয়ার,
মূল ভার্বের সাথে আইনজি যোগ, স্যার এটা তো এই গঠনে নাই, তবু এই বাক্যকে কেন পাস্ট কন্টিনিউয়াস বলতেছেন? একটা কথা মনে রাখবা যে আসলে টেন্স 12 প্রকার কিন্তু গঠন 24 প্রকার। 12টা গঠন অ্যাক্টিভ ভয়েসের, 12টা গঠন প্যাসিভ ভয়েসের। এইটা মনে রাখলেই তাহলে তোমার মনের মধ্যে এই বিভ্রান্তিগুলো আসবে না। তাহলে এটা আমরা ব্যবহার করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সচরাচর ব্যবহার করি। তাহলে এক টেন্স পিছায়া দাও, তার আগের টেন্সের নামটা বলো, তাহলে এটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, অর্থাৎ বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপর এই বাক্য আসো। এই বাক্যকে প্যাসিভ ভয়েস যেহেতু বি ভার্বের পরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, কিন্তু কোন টেন্সের প্যাসিভ ভয়েস? এই ক্ষেত্রে তুমি বলবে যে এটা আমরা 12 টেন্স যে পড়ি সেই আঙ্গিকে বিচার না করে বলবা যে এটা মোডাল বিশিষ্ট বাক্য, অর্থাৎ এখানে সাবজেক্টের পরে শুধু মেটা আসবে, বিটা বাদ যাবে। যখন আমরা অ্যাক্টিভ করবো বাক্যটাকে তখন বিটা বাদ যাবে, শুধু মে আসবে। যদিও ওই বাক্যগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু আমরা ওইভাবে টেন্সের আঙ্গিকে বিচার করি না, আমরা বলি যে এটা হলো মোডাল ভার্ব বিশিষ্ট বাক্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা যখন বুঝতে পারলাম যে প্যাসিভ ভয়েস বাক্যটি এবং কোন টেন্সের প্যাসিভ, তখন অর্থ করা নিয়ে আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ি যে এই বাক্যটার বাংলা অর্থ কিভাবে বলতে হবে। দেখো আমি দুটি উদাহরণ দিচ্ছি, তাহলে বিষয়টি তোমাদের কাছে সুস্পষ্ট হবে। যেমন একটি উদাহরণ হলো আনিস ইজ বিং হেল্পড নাও। আনিস ইজ বিং হেল্পড নাও, একটা বাক্য। আরেকটা বাক্য হলো ডক্টর জোহা was killed in 1969। দেখো দুটাই প্যাসিভ ভয়েস। কেমনে প্যাসিভ ভয়েস বুঝবা? এই তো বিভার মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, এই তো বিভার মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, প্যাসিভ ভয়েস। কোন টেন্সের প্যাসিভ ভয়েস? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, কারণ এই যে বিং আছে, বিং এর আগে যে সাহায্যকারী ভার্ব এটা অনুযায়ী তুমি টেন্স বলবা, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার হয়। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। এ বাক্যের অর্থ কি? অর্থ বলার সময় গুরুত্বপূর্ণ কথা হলো সাবজেক্টের জায়গায় যে নাউন প্রোনাউন আছে সে এই ভার্বের কাজটা নিজে করে না, অর্থাৎ আনিস সাহায্য করে না। তাহলে আনিস কি করে? আনিস সাহায্য নেয়, আনিস সাহায্য গ্রহণ করে। এই কথাটা তোমার মাথায় রেখে অর্থ বলতে হবে। দুটো বিষয়ে মাথায় রেখে অর্থ বলবা, তাহলে নির্ভুল অর্থ হবে। একটা হলো এটা কোন টেন্সের প্যাসিভ ভয়েস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে তেসি তেসো তেসেনালা অর্থ বলবা। আর একটা বিষয় হলো এই সাবজেক্ট এই মূল ভার্বের কাজ নিজে করে না, এই কথাটা মাথায় রেখে অর্থ বলবা। তাহলে এই বাক্যের অর্থ কি? আনিসকে এখন সাহায্য করা হইতেছে। তুমি যদি বলো আনিস এখন সাহায্য করিতেছে, ওটাতে অ্যাক্টিভ ভয়েসের অর্থ হয়ে গেল। ওটার ইংরেজি তো আনিস ইজ হেল্পিং নাও, কিন্তু বাক্যটা তো প্যাসিভ ভয়েসে আছে। এই জন্য মনে রাখবে আনিস মূল ভার্বের কাজ নিজে করে না, বরং আনিসকে অন্য কেউ সাহায্য করে, যেটা বাক্যের মধ্যে নাই। এক্ষেত্রে তোমাকে অর্থ বলতে হবে আনিসকে এখন সাহায্য করা হইতেছে। আর তুমি যদি এটার অর্থ করো আনিসকে এখন সাহায্য করা হয়, তাহলে টেন্স ঠিক থাকলো না, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তেসি তেসলা মানে বলতে হবে এক। আবার তুমি যদি বলো আনিস এখন সাহায্য করিতেছে, ওটাতে অ্যাক্টিভ ভয়েসের অর্থ, কিন্তু বাক্যটা তো প্যাসিভ ভয়েস। এজন্য আর সঠিক অর্থ হলো আনিসকে এখন সাহায্য করা হইতেছে। তাহলে তোমার টেন্স ঠিক থাকলো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার সাবজেক্ট মূল ভার্বের কাজ নিজে করবে না, তাও ঠিক থাকলো। পরের উদাহরণটি লক্ষ্য করো, এটাও প্যাসিভ ভয়েস, কারণ বি ভার্বের পরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল। কোন টেন্সের প্যাসিভ ভয়েস? যেহেতু এখানে বিং শব্দটা নাই, তাহলে এই সাহায্যকারী ভার্ব তুমি কোন টেন্সে ব্যবহার করো? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করো। তাহলে তুমি একটা টেন্স পিছা যাও, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স,
অর্থাৎ এই বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। এখন পাস্ট ইনডেফিনিট টেন্স ঠিক রাখবা। এখন সাবজেক্টের জায়গায় রয়েছে ডক্টর জোহা, মূল ভার্বটা হলে কিল। ডক্টর জোহা এই মূল ভার্বের কাজ নিজে করে নাই, বরং অন্য কেউ ডক্টর জোহাকে হত্যা করেছে, অর্থাৎ পাকিস্তানি আর্মি, যেটা আমরা এই বাক্যের মধ্যে লিখি নাই। তাহলে এই বাক্যটার অর্থটা কী হবে? বাক্যটার অর্থ হবে যে 1969 সালে ডক্টর জোহা নিহত হয়েছিলেন। ডক্টর জোহা হত্যাকারী না, ডক্টর জোহা মার্ডারার না, ডক্টর জোহাকে পাকিস্তানি আর্মিরা খুন করেছে। অর্থাৎ যখনই বাক্যটা প্যাসিভে আসে তখন তোমার বুঝতে হবে যে মূল ভার্ব হলো কিল, অর্থাৎ এই কিল করার কাজটা সাবজেক্ট নিজে করে নাই। কিন্তু বাক্যটা যদি অ্যাক্টিভে থাকে তখন সাবজেক্ট মূল ভার্বের কাজটা নিজে করে। যেমন বাক্যটা যদি এরকম থাকে, আলম ইজ হেল্পিং হার, আলম তাকে সাহায্য করে দিছে। এই বাক্যটাতে অ্যাক্টিভ ভয়েস, কারণ প্যাসিভ ভয়েস চেনার যা উপায় তা তো এই বাক্যের মধ্যে নাই। তাহলে সাবজেক্ট এই ভার্বের কাজ নিজেই করবে, অর্থাৎ সাহায্য করার কাজ আলম নিজেই করে। ঠিক তেমনিভাবে যে যদি এরকম থাকে, দ্য পাক আর্মি কিল্ড ডক্টর জোহা, কিল্ড ডক্টর জোহা। এখানে দেখো বাক্যটি অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখন ধরে নিতে হবে সাবজেক্টের জায়গায় যে বসে আছে দি পাক আর্মি, তাহলে পাক আর্মি কিল করার কাজ নিজেই করেছে। তখন বাক্যটার অর্থ হবে কি? পাকিস্তানি আর্মি ডক্টর জোহাকে হত্যা করেছিল। তাহলে একটা কথা মনে রাখ, বাক্যটি যখন অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন সাবজেক্ট মূল ভার্বের কাজ নিজে করে, আর যখন বাক্যটা প্যাসিভ ভয়েসে থাকে তখন সাবজেক্ট মূল ভার্বের কাজ নিজে করে না। যদিও এই সূত্রটা দুই এক জায়গায় খাটবে না, যেমন কোয়াসি প্যাসিভ ভার্বের ক্ষেত্রে এই সূত্র খাটবে না, এরকম ব্যতিক্রম কিছু জায়গা আছে, কিন্তু অধিকাংশ স্থানে এই কথাটি প্রযোজ্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের ভালো লাগলে এবং তোমাদের যদি মনে হয় ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ, তাহলে লাইক দিবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।